নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক সম্বুদ্ধর লেখা শিকার কাহিনী সংকলন থেকে নেওয়া একটি গল্প, সাপের ছোবল। সাপ? কান্তি চৌধুরী বলিলেন, সাপ আর তোমরা কি দেখেছ? সাপের রাজা হচ্ছে অহিরাজ, যার নাম শঙ্খচূড়। ইংরেজিতে বলে কিং কোবরা, সার্থক নাম। 12 হাত অবধি লম্বা হয়, ফনা তুলে দাঁড়ালে মানুষ প্রমাণ উঁচু, গায়ে জোরও তেমনই। 3 মাস বয়সের ছাগল ভেড়ার বাচ্চাকে মুখে নিয়ে অক্লেশে ছুটে চলে যায়। আর বিষের তো কথাই নেই। কেউটেকে লোকে বিষাক্ত বলে জানে। কেউটের বিষের 7 গুণ জোরালো হচ্ছে শঙ্খচূড়ের বিষ। যাকে কামড়ায় বিষের তেজে তার মাথার দুপাশে কপাটির হাড় দুমড়ে কুঁচকে যায়। তাই থেকে ওর নাম শঙ্খচূড়। কপাটির হাড়কে সংস্কৃতে শঙ্খ বলে কি না? সাপের রাজা সাপ। ও তোমার গে কেউটে বলো, করাত বলো, মাম্বা বলো, র্যাটল স্নেক বলো, শঙ্খচূড়ের কাছে কেউ নয়। আমরা বলিলাম, আপনি দেখেছেন সে সাপ? কান্তি চৌধুরী বলিলেন, দেখিনি তো কি শোনা কথা বলছি? শোনা কথা আমি বলি না। দেখেছি, শিকার করেছি, তার কামড় খেয়েছি। সেই গল্পই আজ বলবো। অনেক দিনের কথা। তখন মোটে শিকার করতে শিখেছি। বাঘ ভালুক তখনও মারিনি। তখন ফাঁক পেলে বনে যাই, শিয়াল শুয়োর হরিণ মেরে হাতের নিশানা ঠিক করি। আমার এক বন্ধু ছিল চিদম্বরম। কলকাতায় আমরা একসঙ্গে কলেজে পড়তাম। চিদম্বরম মাদ্রাজি বামুন। ব্যাঙ্গালোরে তাদের কাঠের কারবার ছিল। সেবার চিদম্বরম আমাকে নেমন্তন্ন করলে তাদের ওখানে বেড়াতে যেতে। চিদম্বরমের বোনের বিয়ে। কলেজে তখন গ্রীষ্মের ছুটি। গেলাম। বিয়ে টিয়ে হয়ে গেল, কিন্তু চিদম্বরমের মা আমাকে ছাড়তে চান না। বড় ভালো মানুষ ছিলেন তিনি। চমৎকার ইংরেজি কথাবার্তা জানতেন। ওটা সব মাদ্রাজিই শেখে। আর হিন্দিও জানতেন বেশ। তিনি বললেন, তোমার তো তারা কিছু নেই, এলে তো কটা দিন থেকে যাও, আর তো আসবে না। সে এক মহা মুশকিল। আমার মন ছটফট করছে বাড়ি ফেরার জন্যে। বাড়ি ফিরে আমি আসামের এক বন্ধুর ওখানে যাব। হরিণ মারতে যাবার নেমন্তন্ন। অথচ ওরা না ছাড়লে জোর করেই বা চলে আসি কি করে? যাক, কায়ক্লেশে চোখ মুখ বুজে গোটা কতক দিন কাটিয়ে দিলাম। কিন্তু ইতিমধ্যে এক ব্যাপার ঘটে গেল। চিদম্বরমের মা লক্ষ্য করেছিলেন আমি অস্থির হয়ে উঠেছি। একদিন তাই নিয়ে তিনি কথায় কথায় আমাকে একটু ঠাট্টা করলেন। মাকে ছেড়ে থাকতে কষ্ট হয় না? এখানে আমরা সব বিদেশি পর, কি দিয়ে তোমাকে বেঁধে রাখবো বলো? আমি বললাম, তা নয়, মা আমার নেই। তিনি বললেন, তবে? তখন তাকে বললাম আমার নেমন্তন্নের কথা। সারা বছর তো কলকাতায় কলেজের বই নিয়ে পড়ে থাকি। ছুটি ছাটায়ও যদি একটু ডানপিটেপনা না করতে পারি তবে প্রাণ বাঁচে কিসে? তিনি শুনে হেসে বললেন, এই কথা? তা সেজন্য তোমার আসাম ছুটবার কি দরকার? হরিণ মারতে চাও? আমাদেরই তো কত ইজারা বন রয়েছে, মারো না হরিণ যত পারো। আমি বললাম, সত্যি আছে? চিদম্বরম বললে, চলো, কালই দেখবে সত্যি কি না। অবশ্যই এখানে আসামের মতো প্রকাণ্ড হরিণ পাবে না। নীলগাই বা অ্যান্টেলোপ এখানে নেই, কিন্তু রকম ফের অনেক পাবে। চিতা হরিণ, কৃষ্ণসার, ওয়াটার ডিয়ার। পরদিন ভোর না হতে দুজনে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। চিদম্বরম নিলে তার বাবার ভারী বন্দুক, আর আমার জন্য এলো
পাশের বাড়ির এক ভদ্রলোকের একটি হালকা রাইফেল। সাইকেলে বন্দুক ঝুলিয়ে নিয়ে দুজনে চললাম, সঙ্গে একজন আরদালি। হরিণ মারতে গেলে অল্প লোক যাওয়াই সুবিধে, ভিড় করে গেলে হরিণ পালিয়ে যায়। শহর ছেড়ে অনেক দূর গিয়ে তাদের বাগান। বনের মধ্যে যদ্দূর সাইকেল চলে গিয়ে আমরা সাইকেল রেখে বন্দুক নিয়ে বনে ঢুকলাম। আরদালিটা রইল সাইকেলের পাহারায়। বনের মধ্যে দুজনে ঘুরছি, এটা সেটা দেখছি, মাঝে মাঝে গুলিও ছুড়ছি। আমি একটা চিতা হরিণ মারলাম, বেশি বড় নয়, কিন্তু ভারী নধরকান্তি হরিণটা। চিদম্বরম মারলে দুটো ময়ূর। ময়ূরের মাংস খেতে চমৎকার, সেটা বোধহয় জানো। বেলা তখন 10টা। চিদম্বরম বললে, এসো ফেরা যাক, বাড়ি পৌঁছতে 12টা বাজবে। ময়ূর আর হরিণ ঘাড়ে করে দুজনে চলেছি, কাঁধে স্ট্র্যাপে বন্দুক ঝুলছে। যে পথে এসেছিলাম ফেরার সময় চিদম্বরম সে পথে না গিয়ে বনের মধ্যে অন্য পথ ধরলে। বললে, পথ কম, যদিও একটু ঝোপঝাড় ভাঙতে হবে। যেখানটাতে আমরা সাইকেল রেখে গিয়েছিলাম সেখানে পৌঁছতে আর সামান্যই বাকি। তখন এক কাণ্ড ঘটল। চিদম্বরম আগে আগে পথ খুঁজে খুঁজে যাচ্ছিল, পেছনে আমি হরিণ ঘাড়ে নিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে চলেছি। হঠাৎ আমার চোখ পড়ল ডান দিকে একটা ঝোপের দিকে। আমরা যেখানে, ঝোপটা তার থেকে জোর 30 হাত। ঠিক তার বাইরে আমাদের দিকে পেছন আর ঝোপের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে একটি চিতা হরিণের ছানা। দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম। চিদম্বরমও থামল। এত কাছে এমন সুন্দর একটি হরিণ, একে না মেরে যাওয়া যায় না। চিদম্বরম বললে, আমি মারি। আমি বললাম, তাহলে আমার বন্দুকটা নাও। তোমার হাতিমারা বন্দুকের গুলি লাগলে ও হরিণ একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। হরিণ ময়ূর মাটিতে নামিয়ে দুজনে দাঁড়ালাম। চিদম্বরম বললে, দাও বন্দুক। কিন্তু চৌধুরী, একটা জিনিস বুঝছি না, বাচ্চাটা ওরকম দাঁড়িয়ে রয়েছে কেন, পালাচ্ছে না কেন? কথাটা আগে আমার মনে হয়নি, এখন শুনে আমারও মনে হলো সত্যিই তো। সম্বর হরিণ এমনিতেই বড্ড ভীতু, মানুষের সাড়া পেলেই টেনে ছুট লাগায়, বন্দুকের পাল্লার মধ্যে পাওয়াই শক্ত। আর এ বেটা আমাদের মোটে 30 হাত দূরে দাঁড়িয়ে। আমরা আসতে শব্দ সারাও নেহাত কম করিনি, তবু যেন তার ভ্রুক্ষেপই নেই। কি হয়েছে ওটার? আমি বললাম, হয়তো ওটা কালা বা কানা, আমাদের সাড়া পায়নি। চিদম্বরম বললে, কানা হতে পারে না, যখন দেখা যাচ্ছে ঝোপের ভেতর তাকিয়ে রয়েছে। আর কালা হলেও আমাদের গন্ধ তো না পেয়ে পারে না, এর ভেতর আর কিছু আছে নিশ্চয়। আরও খানিক লক্ষ্য করে দেখে চিদম্বরম বললে, হয়েছে, লক্ষ্য করেছ এখানকার মাটিটা কেমন ভিজে ভিজে? ওখানটায় বোধহয় কাদা আছে, হরিণ কাদায় আটকে গেছে। আমি বললাম, তাহলে বন্দুক রাখো, ওকে জ্যান্তই ধরে নিয়ে যাব। বন্দুক রেখে আমি পা টিপে টিপে হরিণের পেছন দিকটায় চললাম। তার অমন নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবার কারণ কিন্তু টের পেলাম একেবারে তার পাশে গিয়ে। তার যখন একেবারে কাছে গেছি তখনও সে মুখ ফেরাচ্ছে না দেখে আশ্চর্য লাগলো। কাদায় আটকে যেতে পারে, তাই বলে মানুষ কাছে এলে পালাবার চেষ্টাও করবে না কেন হরিণ? তখন তার চোখ বরাবর ঝোপের মধ্যে চেয়ে দেখেই চমকে গেলাম। ঝোপের ভেতর থেকে একটা সাপের শুধু মাথাটা বেরিয়ে আছে। মাথাটা প্রায় আমার হাতের মুঠোর সমান বড়, আর তার চোখ দুটো যেমন হিংস্র তেমনই উজ্জ্বল। সেই দুটি চোখ হরিণ বাচ্চার দিকে চেয়ে স্থির হয়ে আছে, আর সেই দৃষ্টির সঙ্গে চোখ মিলিয়ে হরিণ বাচ্চা একেবারে অবশ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার বুঝতে দেরি হলো না। অজগররা এইভাবে সম্মোহিত করে জানোয়ার ধরে খায়, বইয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কি খেয়াল হলো, হরিণটাকে বাঁচাতে হবে।
মনে হতেই চেঁচিয়ে বললাম, চিদম্বরম, হুঁশিয়ার, অজগর। সঙ্গে সঙ্গে এক হাতে তার পেছনের ঠ্যাং ধরে হরিণ বাচ্চাকে প্রাণপণ জোরে একপাশে ছুঁড়ে দিলাম। সেটা দূরে গিয়ে ছিটকে পড়ল, আর নিজেও এক লাফে যতটা সম্ভব পেছন দিকে সরে গেলাম। কিন্তু তারপরই যা কাণ্ড হলো, ভাবতে আমার এখনও গায়ে কাটা দেয়। হিস বু করে একটা তীক্ষ্ণ গর্জন কানে এলো, যেন মস্ত বড় একটা লাট্টুর ডাক। তারপরই ঝোপের ভেতর যাকে অজগর ভেবেছিলাম, সেই ভয়ানক সাপ লাফিয়ে ঝোপের বাইরে এসে ফনা তুললে। আমার তখন ভাববারও সময় নেই। এক পলকের জন্যে চেয়ে দেখলাম, আমার হাত পাঁচেক মাত্র সামনে সেই দানব সাপ ফনা তুলে আমার মাথা সমান উঁচু হয়ে উঠেছে। গোখরোকে দেখেছি, ফনা তুলে দুলতে থাকে। এ সাপ দুললে না, সোজা খাড়া হয়ে রইল 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। তারপরই হিস করে সামনে ঝাঁপিয়ে পড়ে ছোবল মারলে। আমি তখন পেছন দিকে আরেকটা লাফ মারতে যাচ্ছি, সে লাফ আর মারা হলো না। সাপের ছোবল এসে আমার পায়ের ওপর পড়ল। টের পেলাম যেন দুটো হিম বরফের শলা আমার পায়ের পাতা ফুঁড়ে ঢুকে গেল। আর সঙ্গে সঙ্গেই সেই ছোবলের ধাক্কায় আমি পাক খেয়ে মাটিতে পড়ে গেলাম। পড়তে পড়তে কানে এলো চিদম্বরমের ডাক, হুঁশিয়ার। তারপর দুম করে বন্দুকের শব্দ। ব্যাপারটাকে ঠিক বলে বোঝানো যায় না। হঠাৎ আমার মনে কীরকম একটা আক্রোশের ভাব এলো। আমাকে তো ছুবলেছেই, বেটা সাপকে কেন ছেড়ে কথা কইব? এরপরে যা করলাম তা আমি স্বইচ্ছেই করিনি, যেন আমার হাত ধরে আর কেউ করিয়ে নিলে। পায়ে ছোবল লাগতে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। তারপরে দেখলাম আমি লাফিয়ে উঠে বসেছি, আর 2 হাতে আমার পায়ের পাতা আর সাপের মাথা একসঙ্গে ঠেসে চেপে ধরেছি। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও অসম্ভব কিছু হয়নি। তখন তো আর ভাববার সময় ছিল না। ব্যাপারটা যা হয়েছিল পরে বুঝলাম। জুতো ফুঁড়ে পা ফুঁড়ে পায়ের ভেতর বিষদাঁত ঢোকবার সঙ্গে সঙ্গেই পড়ে গেছি। সেই গড়াবার ফলে সাপের মাথা কাত হয়ে মাটিতে চেপে গেছে, তাই আর সে ছোবল মেরেই মাথা তুলে নিতে পারেনি। সাপের মাথা আমার পায়ের সঙ্গে আটকে রয়েছে। আমি প্রাণপণ করে মাথা চেপে রাখলাম। ওদিকে চিদম্বরম আর একটা গুলি ছুঁড়ে ছুটে কাছে এলো। টিপের বাহাদুরি বলতে হবে। সাপ আর নড়াচড়া করলে না। গুলির চোটে তার ধর প্রায় 2 খণ্ড হয়ে গেছে। নইলে ওই সাপ একবার মোচড় কষাতে পারলে আর তাকে চেপে রাখা আমার সাধ্য হতো না। চিদম্বরম আমার পাটাকে উল্টে পাল্টে দেখলে, তারপর হঠাৎ আমার পিঠে এক চাপড় মেরে বললে, সাবাস, একেই বলে মিরাকেল। আমি বললাম, ধরো তো ভাই, মাথাটাকে পা থেকে আলগা করে দাও, বড্ড টনটন করছে। চিদম্বরম বললে, খবরদার, অমন কাজও করো না, ভাগ্যের জোরে বেঁচে গেছো, নইলে এতক্ষণ হয়ে যেত। আমি বললাম, কিন্তু অজগর ছোবল মারে এটাই প্রথম দেখলাম। ব্যাটার বোধহয় খিদেটা বেজায় লেগেছিল, তাই রাগও চড়ে গিয়েছিল। চিদম্বরম বললে, কপাল, অজগর বলছো তুমি কাকে? এ তোমাদের কেউটের বাবা, এর নাম শঙ্খচূড়, আমরা বলি হামাদ্রায়াত। আমি শিউরে উঠে বললাম, হেই, কিন্তু তাহলে এতক্ষণ বেঁচে রইলাম কি করে? চিদম্বরম বললে, তাই তো বললাম, মিরাকেল। যাক, সে কথা তোমাকে পরে বুঝিয়ে দেবো, এখন আগে তোমাকে বাঁচিয়ে নি, পা নেড়ো না। আমি ঠায় বসে রইলাম। চিদম্বরমের কথা মতো সাপের মাথাটাকে পায়ের ওপর ঠেসে ধরে রেখে। চিদম্বরম বেল থেকে ছোড়া বার করলে, মাথা থেকে কয়েক আঙুল পেছনে সাপের গলাটাকে পেঁচিয়ে কাটলে, তারপর শার্ট ছিঁড়ে সাপের মাথা আর পা শুদ্ধ কোষে জড়িয়ে ব্যান্ডেজ বাঁধলে। বেঁধে আরদালিকে ডেকে দুজনে কাঁধে করে আমাকে নিয়ে বন থেকে বেরিয়ে এলো। তারপর গাড়ি ডেকে বাড়িতে।
শিকারের ময়ূর আর হরিণ সেই বনের ভেতরই পড়ে রইল। বাড়ি এসে চিদম্বরম, তার দাদা ছিলেন ডাক্তার, তাকে নিয়ে আমার ডাক্তারি করতে বসল। ডাক্তারি না বলে তাকে মিস্ত্রিগিরি বললেই ঠিক হয়। ল্যান্সেট দিয়ে সেলাই কেটে আগে সে জুতোর তলাটা খসিয়ে ফেললে। তখন দেখলাম সাপের 4 ইঞ্চি লম্বা মোক্ষম বিষদাঁত আমার পা ফুঁড়ে, জুতোর তলা ফুঁড়ে বাইরে বেরিয়ে গেছে। 30 টাকা দামের বিলিতি হান্টিং বুট, তলা তার পেটা লোহার মতো শক্ত। আমি অবাক হয়ে বললাম, এতই জোর ছিল এর ছোবলে? চিদম্বরম বললে, এই জোর ছিল বলেই আজ বেঁচে গেলে। একেই আমি তখন বলেছিলাম মিরাকেল। কি হয়েছে জানো? বিষদাঁতের আগা জুতোর তলা অবধি ফুঁড়ে বাইরে বেরিয়ে গেছে। তাই দাঁতের ছ্যাদা দিয়ে যে বিষ সাপ ঢেলেছিল তাও সবই বাইরে ছিটকে পড়েছে, রক্তে মিশতে পারেনি। তা নইলে হামাদ রায়াদের বিষে মানুষ বাঁচে জোর 3 মিনিট। আধ ঘন্টা ধরে সে কি কসরত! ওষুধের গামলার ওপর পাটাকে ঝুলিয়ে সাপের মাথাটাকে নেড়ে চেড়ে টিপে টুপে সবটুকু বিষ বার করে ফেলা হলো। দাঁতের গোড়ার হাড়টাকে করাত দিয়ে কেটে দাঁত আলগা করে নিয়ে দাঁতের ছ্যাদার ভেতর দিয়ে ওষুধ জলের পিচকিরি চালিয়ে সব বিষ ধুয়ে ফেলে দাঁতের ছ্যাদায় তুলো গুজে তবে সেই দাঁত পা থেকে টেনে খোলা হলো। খুলতেই ফিনকি দিয়ে রক্ত। চিদম্বরমের দাদা বললেন, রক্তটা বেরিয়ে গিয়ে ভালোই হয়েছে, ঘা সেপটিক হবার ভয় রইল না। পায়ে ব্যান্ডেজ বেঁধে চিত হয়ে রইলাম। পাক্কা 22টি দিন লাগলো সেই ঘা শুকোতে। চিদম্বরম না থাকলে আর সে যাত্রা বাঁচতে হতো না।